ডিবিসি নিউজের সাপ্তাহিক খেলার আয়োজন খেলার আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কনক মাহমুদ। দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন মিয়ানমারে বাংলাদেশের নারী ফুটবলাররা একটা ইতিহাস করেছেন। কি সেই ইতিহাস? আমাদের বাংলাদেশের নারী ফুটবলাররা তো ইতিহাস করেই যাচ্ছেন, একটার পর একটা রেকর্ড গড়ছেন, আবার সেই রেকর্ডটা ভাঙছেন, আবার নতুন করে রেকর্ড করছেন। এবার যে রেকর্ডটা করেছে আমাদের মেয়েরা, একেবারে প্রথমবারের মতো এফসি নারী এশিয়ান কাপ বাছে নাম লিখিয়ে সেখান থেকে তারা মূল পর্বে নাম লিখিয়ে ফেলেছে। আগামী বছর অস্ট্রেলিয়ায় যেটা হবে, যেই মূল আসরটা, সেই মূল আসরে কিন্তু আমাদের বাংলাদেশের মেয়েরা সবার আগে নাম লিখিয়েছে। মানে যেখানে অস্ট্রেলিয়া, জাপান ইতিমধ্যে কোয়ালিফাইড, কোরিয়া, সেখানে আমাদের বাংলাদেশের মেয়েরাও আছে। অবশ্যই আমাদের জন্য প্রাউড মোমেন্ট। আর তার থেকেও বড় প্রাউড মোমেন্ট, যেভাবে মাঠের লড়াইয়ে আমাদের মেয়েরা খেলেছে, সাম্প্রতিক সময়ে যেই পরিস্থিতিগুলো ছিল সব কিছুকে পেছনে ফেলে যেভাবে মাঠে লড়াই করেছে পিটার বাটলারের অধীনে, একেবারে 36 ধাপ এগিয়ে থাকা র্যাঙ্কিংয়ে বাহরাইনকে হারালো, তারপরে 73 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারালো। যেই মিয়ানমারের কাছে 5 বছর আগেই আমরা হেরেছিলাম, সেই মিয়ানমারকে আমরা হারিয়ে দিয়েছি। সব কিছু মিলে এরকম একটা প্রাউড মোমেন্ট। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, এবং আমাদের সাথে এই যে নারী ফুটবলারদের সাফল্য, এগুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি, এবং আছেন তিনিও সাবেক ফুটবলার ছিলেন, তবে এখন ক্রীড়া সাংবাদিকতা করছেন, পিঙ্কি সানোয়ার। আপনাদের দুজনকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি, শুধু যে নারী ফুটবল নিয়ে কথা বলবে এমনটা না। আমাদের বিষয়গুলো হচ্ছে এশিয়ান কাপ বাছাইয়ে নারীদের ইতিহাস, কোচ পিটার বাটলারই কি হিরো? আর আরেকটা প্রসঙ্গ চলে আসবে আমাদের আলোচনায়, প্রবাসীদের মেগা ট্রায়ালে নজর কাড়লেন কারা? জাতীয় দলে খেলার মতো কি সত্যিই কেউ নেই? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, যেহেতু এমিলি আছেন আমাদের সাথে, পিঙ্কি আছেন আমাদের সাথে। তবে আলোচনায় যাওয়ার আগে আমাদের সাথে আছেন আরেকজন বিশেষ অতিথি, তার সাথে কথা আমাদের বলতেই হবে, কারণ এই যে এই সাফল্যের পেছনে তারও অবদান অনেকটা না, বেশিরভাগ অবদান তারই। আমরা একটু যেতে যাচ্ছি মাহফুজ আক্তার কিরণের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। কিরণ আপা, আপনাকে অনেক অনেক অভিনন্দন এই অর্জনে। মানে আপনার এই যে ডিপার্টমেন্টটা, এই ডিপার্টমেন্টটা নিয়ে আসলে এতটা অভিনন্দন বার্তা আপনাকে পেতে হয়, মানে অনেক কষ্ট করছেন, অভিনন্দন পাচ্ছেন মানুষের, যদিও ইটস আ থ্যাঙ্কলেস জব, আপনি আপনাদের কাজটাই করছেন, তারপরও এই অভিনন্দনটা পাচ্ছেন। তবে এই অর্জনটা কতটা আলাদা আপনার জন্য, একেবারে নারী এশিয়া কাপের মূল পর্বে নাম লেখানো বাংলাদেশের প্রথমবারের মতো? ধন্যবাদ কনক। এটা আমার জন্য অনেক বেশি আলাদা, কারণ হচ্ছে আপনি জানেন যে আমরা আজকে যেখানে এসেছি সেই যাত্রাটা আমাদের একদমই স্মুথ ছিল না। আমরা অনেক হার্ডলস পার করে এখানে এসেছি, আমরা অনেক চড়াই উতরাই পার করেছি। আমাদের এই পথ চলাটা মোটেও স্মুথ ছিল না, কিন্তু ভেরি বিগিনিং আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে আমি রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসে কোনো ন্যাশনাল টিম তৈরি করতে পারবো না, এটার জন্য আমাকে সময় দিতে হবে, কারণ আমি এজ লেভেল কভার করব। এজ লেভেলে আপনারা দেখেছেন যে আমরা প্রত্যেকটা এজ লেভেলে চ্যাম্পিয়ন। এজ লেভেলগুলো যখন আমি তৈরি করতে পেরেছি, দেন আমি বলেছিলাম যে এখন আমার একটা স্ট্রং ন্যাশনাল টিম হবে, এবং সেই স্ট্রং ন্যাশনাল টিম যখন হয়েছে তখন কিন্তু আমরা সাব জিতেছি 2022-এ, একইভাবে 2024-এ। তো এটারই ধারাবাহিকতা এখন আমরা যাচ্ছি, বাট এটা ধারাবাহিক। এবং একইভাবে আমরা যখন 2026-এ অস্ট্রেলিয়ায় যাব, সেখানেও আমাদের জন্য অনেক বেশি অপরচুনিটি থাকবে। আমাদের লক্ষ্য থাকবে 26কে টার্গেট করে অনেক কাজ করা, কারণ সেখানে প্রথম 6টা টিম চলে যাবে সরাসরি ওয়ার্ল্ড কাপে। একইভাবে পরের 3টা টিম প্লে অফ খেলবে, প্লাস অলিম্পিক কোয়ালিফায়ার্স খেলবে। এরকম অনেক অপরচুনিটি থাকবে, সেটাকে সামনে নিয়েই আমাদের এগোতে হবে। আপনি দেখবেন আমাদের এই যাত্রা কিন্তু ধারাবাহিক যাত্রা, আমরা হঠাৎ করে কোনো কিছু গেইন করিনি। অবশ্যই কিরণ আপা, বাংলাদেশের ফুটবলে যদি মানে ধারাবাহিকতার কথা বলতে হয়, তবে একমাত্র নারী ফুটবল সেটারই ধারাবাহিকতা ছিল, কারণ কন্টিনিউয়াস তাদেরকে একটা ক্যাম্পিংয়ের মধ্যে রাখা, তাদেরকে একই সাথে ট্রেনিং করার সুযোগটা দেওয়া, কিংবা কোচের আন্ডারে খেলানো, যেটা এই ধারাবাহিকতা একমাত্র বাংলাদেশের ফুটবলে নারী ফুটবল ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। তবে একটা ব্যাপার, যে এই যে ডিফারেন্সটা, অনেক আলোচনা চলছে কোচ পিটার বাটলারকে নিয়ে। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের যত বিদেশি কোচ এখন আছেন তাদের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল কোচ, এবং লাকিলি বাংলাদেশের মেয়েরা তার কোচিংটা পাচ্ছে। এখানে তার অবদানটা কেমন দেখছেন? তিনি কি আসলে হিরো, নাকি মানে তিনি আসলে কি ধরনের চেঞ্জটা এনেছেন? আপনি তো এই ডিপার্টমেন্টটা দেখছেন, অন্য কোচদের থেকে তিনি আসলে চেঞ্জটা কিভাবে, কতটুকু এনেছেন, কি চেঞ্জটা এনেছেন যদি বলতেন। দেখেন, এটা বলতে হলে আমাকে একটু পিছনে যেতে হবে। আজকে পিটার বাটলারকে দেখতে পাচ্ছেন, পিটার বাটলারকে অ্যাকচুয়ালি রিক্রুট করেছেন প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন।
কাজী সালাউদ্দিন যখন ছিলেন তখনই উনি পিটার বাটলারকে এনেছিলেন, এবং জি একইভাবে আমি যখন প্রথম ট্যালেন্ট হান্ট করে মেয়েদেরকে নিয়ে ক্যাম্প শুরু করেছিলাম ইয়ার লং, তখন কিন্তু কাজী সালাউদ্দিন আরেকজনকে নিয়ে এসেছিলেন, জি টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে। আমি যদি পিটার বাটলারকে ক্রেডিট দিতে যাই, তাহলে সবার আগে আমাকে ক্রেডিট দিতে হবে প্রেসিডেন্ট কাজী জি সালাউদ্দিনকে। হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তার এই কাজের জন্যই কিন্তু আমরা এখানে আসতে পেরেছি, কারণ শুরু থেকেই সে আমার সাথে কাজ করেছেন যেভাবে, যে প্রথমে এনে দিয়েছিলেন পল স্মলিকে। পল স্মলি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ভিত্তিটা তৈরি করছে। জি দেন আসছে পিটার বাটলার, ঠিক আছে, পিটার বাটলারকেও কাজী সালাউদ্দিনই এনেছেন। জি তো পিটার বাটলার অবশ্যই ভালো কোচ, কারণ হচ্ছে সে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা জি এবং দেন সে কোচ হয়েছেন। একটা একজন যখন প্রিমিয়ার লিগে খেলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের মতো লিগে খেলেন এবং তারপরে কোচ হন, তখন সে অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড দুটাতেই কিন্তু জি অনেক বেশি এক্সপার্ট থাকেন, অনেক বেশি নলেজ থাকে। সেটা আপনারা দেখেছেন যে পিটার বাটলারে ডাগ আউট থেকে একটা ম্যাচকে কিন্তু চেঞ্জ করার ক্ষমতা রাখেন। এটা একজন ভালো কোচই সম্ভব, এবং একজন ভালো ফুটবলার হতে হয় সেজন্য। শুধু কোচ হলে হবে না, অনেক বুকিশ কোচ আছে, তাদের পক্ষে এগুলো জি সম্ভব না। সেটার জন্য একজন ভালো ফুটবলার এবং কোচ হতে হয়। অবশ্যই। কিরণ আপা, একটু জানতে চাচ্ছিলাম যে আপনি কাজী সালাউদ্দিনের কথা বলছিলেন, আমরা যদি জনাব তাবিতাওয়ালার কথা বলি, বর্তমান প্রেসিডেন্ট, তিনি যখন দায়িত্বটা নিলেন একদম নতুন কমিটির প্রথম চ্যালেঞ্জটা ছিল কিন্তু এই নারী ফুটবলারদের যে একটা অসন্তোষ ছিল, সব কিছু মিলিয়ে একটা টানাপোড়েন ছিল, সব কিছুকে মিনিমাইজ করে এই পিটার বাটলারের ওপর ভরসাটা রাখা, মানে একজন কোচের ওপর ভরসা রাখা, সেখানে আসলে কৃতিত্ব কতটুকু দেবেন বর্তমান কমিটিকে, এবং এই এই যে ভরসাটা যে আপনারা রেখেছেন তারই প্রতিদানটা দিচ্ছেন কিনা, মানে পিটার বাটলার? অবশ্যই আমি ধন্যবাদ দিব প্রেসিডেন্ট তাবিদ আউয়ালকে। অবশ্যই সে ভরসা রেখেছেন, কারণ সেও একজন ফুটবলার, সেও জানেন জি যে পিটার বাটলার খুব ভালো কোচ। সে কারণেই তিনি ভরসা রেখেছিলেন এবং ভরসার প্রতিদান পেয়েছেন। অবশ্যই। মাহফুজ আক্তার কিরণ, আমরা আপনাকে ছেড়ে দিব শেষ প্রশ্নটা, মানে সবসময় আপনাকে পাওয়া যায় না, যার কারণে আর কি জানতে চাচ্ছিলাম। মাহফুজ আক্তার কিরণ, এখনো কিন্তু বাছাই পর্ব শেষ হয়নি, আগামী বছর মূল পর্ব প্ল্যানিং শুরু হয়ে গিয়েছে, একেবারে প্রাথমিক প্ল্যানিং কি কি করছেন মূল পর্ব সামনে রেখে, সেটা কি কিছুটা শেয়ার করা যাবে কিনা? মূল পর্ব সামনে রেখে আমার প্ল্যানিং একটাই হচ্ছে, যে আমাদের সামনে যে কয়টা দিন আছে, ফুললি কনসেন্ট্রেট করা মেয়েদেরকে এই ফুটবলে, আর হচ্ছে অনেক বেশি স্ট্রং টিমের সাথে আমাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে হবে বেশ কয়েকটা। আমি সেখানেই ফোকাস করছি। ওকে, অনেক ধন্যবাদ মিস মাহফুজ আক্তার কিরণ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আবারও আপনাকে অভিনন্দন জানিয়ে আপনাকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মাহফুজ আক্তার কিরণ। তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান। তিনি বলছিলেন যে এই যে কোচের ওপর ভরসাটা রাখা, কিংবা এই যে এই ব্যাক স্টোরিগুলো এই সাফল্যের, সেগুলো জানাছিলেন। আমরা আলোচনায় যেতে চাই শুরুতেই একটু জাহিদ হাসান আমিলির কাছে। জাহিদ হাসান আমিলি, বাংলাদেশ জাতীয় ফুটবল দল এর আগে একবার 1980-তে তারা মেইন যে এশিয়া কাপটা সেটা খেলেছিল। নারীদের এশিয়া কাপ আমরা খেলতে যাচ্ছি। আমরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন ছিলাম, তখন একটা কথা বারবার শুনতে হতো যে আমরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন, এশিয়ার সেরার মঞ্চে কখন যাব? এখন কি মনে হচ্ছে না, আমরা একেবারে জাস্টিফাইড, আমরা দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন এবং আমরা ডিজার্ভ যে আমরা আমাদের মূল জায়গায় যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি ডিবিসি নিউজের মাধ্যমে আসলে মেয়েদেরকে অভিনন্দন জানাতে চাই, কারণ ইটস এ বিগ অ্যাচিভমেন্ট। সত্যি কথা বলতে, মেয়েরা যে এত তাড়াতাড়ি আসলে এশিয়া কাপ খেলবে, এটা আসলে আমরা এক্সপেকটেশন করিনি। মেয়েরা ধাপে ধাপে আসলে এগোচ্ছে, একটা স্টেপ বাই স্টেপ, ব্যাক টু ব্যাক দুটা সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। বাট এশিয়া কাপে যে এত তাড়াতাড়ি খেলে ফেলবে, এইটা আসলে আমরা এক্সপেকটেশন করিনি, কারণ লাস্ট এক বছর মেয়েদের দলটাকে নিয়ে কিন্তু অনেক টানাপোড়ান ছিল কোচ প্লেয়ারদের ভিতরে। বাট আপনি যদি অনেস্টলি বলেন, মেয়েদের খেলার ভিতরে যে পরিবর্তনটা আমরা দেখছি, সেটাকে আমাদেরকে আসলে ডে বাই ডে কিন্তু আমাদেরকে আশা আরও বাড়িয়ে দিচ্ছে। আপনি দেখেন কিরণ আপা যেটা বলছে, যে এখন এশিয়া কাপে আমরা থ্রু করে ফেলছি এবং তাদের এখন কিন্তু টার্গেট চলে গিয়েছে ওয়ার্ল্ড কাপের দিকে, এবং একই সাথে অলিম্পিকের কোয়ালিফিকেশন দেখেন অস্ট্রেলিয়াতে 2026-এ যে এশিয়ান কাপ হবে, সেখানে কিন্তু সরাসরি 6টা দল বিশ্বকাপে চলে যাবে। তো আপনাকে এইভাবেই কিন্তু এক্সপেকটেশন করে স্টেপ বাই স্টেপ যেতে হবে, এবং আমার কাছে মনে হয় যে মেয়েরা সেই দিকগুলি কিন্তু তাদের মাথায় পারফরমেন্সে কিন্তু আমাদেরকে সেই আশাগুলি কিন্তু তারা দেখাচ্ছে। এবং ইটস ট্রু যে এখানে কিছু কিছু ডিপার্টমেন্টে আপনাকে নিয়ে কথা বলতেই হবে। স্পেশালি আপনি যদি দেখেন কোচ পিটার বাটলারের কথা, খেলার একটা সিস্টেম অনেক পরিবর্তন আনছে। ইংলিশ কোচদের যেটা হয়, সবসময় হাই প্রেসিং করে অপোনেন্টকে আসলে খেলা কখনো গুছাতে দেয় না, যেটা রপ্ত করা মেয়েদের কাছ থেকে কিন্তু খুব ডিফিকাল্ট, বাট সেটা কিন্তু সে করে দেখিয়েছে। কারণ
এই টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে মিয়ানমার অনেক শক্তিশালী দল, বাহরাইন অনেক শক্তিশালী দল, বাট তাদের সাথে যেভাবে ডমিনেটিং ফুটবল খেলেছে এটা আমার কাছে মনে হয় যে কোচেরও একটা বড় ক্রেডিট দিতে হবে। অ্যাট দ্য সেম টাইম মাঠে কিন্তু প্লেয়ার এক্সিকিউট করে, প্লেয়ারদের সবার প্রথমেই আপনি ধন্যবাদ দিতে হবে, এবং কিছু কিছু প্লেয়ার আসলে এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করছে প্রত্যেক ম্যাচেই, এবং তারা আলাদা আলাদা পারফরমেন্স করেই কিন্তু দলকে কিন্তু উপরের দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো যে এই মেয়েদের দলকে নিয়ে কিন্তু আপনি অনেক আশা করতে পারেন, এবং ইটস ট্রু যে এই দলটা তো আসলে একদিনই হয় নাই, এই দলটার পিছনে যারা শ্রম দিয়েছে এবং শ্রম দিচ্ছে ইন ফিউচার তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, এবং আমি এক্সপেকটেশন আমার থাকবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে যে মেয়েদের দলটাকে যেন প্রপার নার্সিং করা হয়, যেহেতু আমরা এখন এশিয়া কাপের মূল পর্বে খেলবো, এবং উইমেন্স চেয়ারম্যান বলেছেন যেটাতে তাদের মেন ফোকাস থাকবে এই আমাদের লেভেলের যে দলগুলি নেক্সট এশিয়ান কাপে খেলবে তাদের সাথে ফ্রেন্ডলি গেমগুলি অ্যারেঞ্জ করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। তখন কিন্তু আপনি আপনার যে স্ট্রেংথের জায়গা সেগুলি নিয়ে কিন্তু পিটার কাজ করার সুযোগ পাবে, এবং আই হোপ তারা সেগুলি করবে। বাট মেয়েরা কিন্তু একটা বেশ ভালো প্রসেস আছে, এবং আমি খুব ভালো মেয়েদের ফিউচার দেখতে পাচ্ছি। অবশ্যই আমি পিঙ্কি সামার কাছে যেতে যাচ্ছিলাম, একজন সাংবাদিক হিসেবে শুধু নয়, আপনি একেবারে মাঠের মানুষ হিসেবে আপনি এই যে নারী ফুটবলার যে অগ্রযাত্রা সেটা আপনি একেবারে সামনাসামনি দেখেছেন, নারীদের যে লিগ, পেশাদার লিগ, সেখানেও সরাসরি ইনভলভ ছিলেন। এটা কি আশা করেছিলেন যে প্রথমবারের চান্সেই মেয়েরা মূল পর্বে যেতে পারবেন? এইবারে কি এই মিশনের আগে এই আত্মবিশ্বাসটা এসেছিল কিনা, কিংবা তাদের মাঠের খেলাটা দেখে হঠাৎ করে মনে হয়েছে কিনা আর এটা তো একেবারে বদলে যায় একটা দল? কনক ভাই, ডেফিনেটলি আপনি যেটা বলছিলেন যে মাঠের মানুষ হিসেবে, আমি কিন্তু ফার্স্ট ন্যাশনাল টিমের প্লেয়ার ছিলাম, একদম প্রথম যে দলটা করা হয়েছিল আমরা শুরু করেছিলাম, সেটা এখন এগোতে এগোতে এখন কোথায় এসে থেমেছে, থামেনি মানে কোথায় পৌঁছে গেছে সেটা সবাই আমরা দেখছি। আসলে এই প্লেয়ারগুলোর সাথে আমি সরাসরি কাজ করার সুযোগ পেয়েছি। আমি বসুন্ধরা কিংসের নারী দলের ম্যানেজার হিসেবে এই বেশিরভাগ প্লেয়ারই, ঋতুপর্ণা থেকে শুরু করে বেশিরভাগ প্লেয়ারই কিন্তু আমার আন্ডারে ছিল। সো ওদেরকে কাছ থেকে দেখেছে, ওদের কোয়ালিটি সম্পর্কে, ওদের স্কিল সম্পর্কে কখনই কোনো ডাউট ছিল না। বাট হ্যাঁ, আপনি যেটা বলছেন যে এবার একেবারে যে কোয়ালিফাই করে ফেলবে, এইটা নিয়ে কিন্তু কারোরই ওই আত্মবিশ্বাস এবার ওভাবে ছিল না, কারণ আপনি জানেন যে দলের মধ্যে খুব বিশৃঙ্খল একটা পরিবেশ ছিল। প্লেয়াররা চলে গেল বিদ্রোহ করে, সেখানে মানে একেবারে খুব নতুন একটা গ্রুপ এসে জয়েন করলো, তারপর কোচ আবার সেখান থেকে তার প্রয়োজনীয় প্লেয়ারদেরকে নিয়ে আসলেন, আনার পরে যে টিমটা এখন এসেছে বা দাঁড়া করিয়েছেন, এটা টোটালি আমার কাছে একটা বদলে যাওয়া টিম। এবং এই টিমকে দিয়ে আসলে আমি ওয়ার্ল্ড কাপ, এখন যদি আপনি আমাকে বলেন যে এই টিমটাকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করবে, আমি ওদেরকে এই প্রেশারটাই দিতে চাই না যে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। ওরা ওদের কাজটা কিন্তু মাঠে গিয়ে করে ফেলে। হ্যাঁ, সো ওদেরকে একদম নির্ভরভাবে খেলতে দিতে হবে। আমার মনে হয় ওরা যেটাই করুক, ওদেরকে নির্ভরভাবে খেলতে দিলে ওরা ওদের কাজটা করে আসবে। অবশ্যই জাহিদ হাসান এমএলএর কাছে জানতে চাচ্ছিলাম যে পিটার বাটলারের অধীনে যে চেঞ্জটা আমরা দেখেছি, হ্যাঁ আমরা অন্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, মাঠের প্রসঙ্গে যদি আমরা বারবার বলি, প্লেয়িং স্টাইলে কিছুটা চেঞ্জ এসছে। আপনি দেখছেন যে একেবারে বিল্ড আপ প্লে করা হচ্ছে, খুব হঠাৎ করে আর কি লং পাস দেওয়া হচ্ছে কিংবা থ্রুগুলো দেওয়া হচ্ছে, এবং প্লেয়াররা খুব ইজিলি সেটা কিন্তু তারা ধরতে পারছে। এবং বিশেষ করে ঋতুপর্ণা, তার পারফরমেন্স বলেন, অন্যদের পারফরমেন্স, তহুরার পারফরমেন্স বলেন, মানে কিছুটা কি চেঞ্জ তাদের খেলার ধরনে দেখতে পাচ্ছেন কিনা আগের কোচদের থেকে? ডেফিনেটলি আপনি যদি দেখেন, আপনি মনিকা চাকমার কথা যদি বলেন, ঋতুপর্ণার কথা তো আমরা জানি যে সে আসলে স্পেশালি যদি তার গোল স্কোরিংয়ের জায়গাটা দেখেন, যখন একজন আপনার দলে সলিড লেফট ফুটার থাকবে তখন আসলে তাকে আপনি কীভাবে ইউজ করবেন, কোচ হি নোজ এভরিথিং যে আসলে লেফট ফুটের প্লেয়ারদেরকে কীভাবে ইউজ করতে হবে। আপনি যদি অ্যাগেনস্ট বাহরাইন তার গোলটা দেখেন, এবং পরবর্তী যদি আপনি দেখেন মিয়ানমারের সাথে যে গোল দুটি করেছে, স্পেশালি ফ্রিকের গোলটা রিবন থেকে যখন ওয়ালে লেগে সে মানটাসে যেটা করলো, মানে একদম টপ কর্নারে, মানে এটা আমার মনে হয় এক্সট্রাঅর্ডিনারি। এবং এটা এখানে কিন্তু পিটার বাটলার অন্যরকম একটা হাত রয়েছে, কারণ মনিকা কিন্তু আপনি দেখবেন ঋতুপর্ণা কিন্তু একটু ভিতরে ইনসাইড মিডফিল্ডার হিসেবে খেলতো, বা যেহেতু সে সলিড লেফট ফুটার, তাকে কিন্তু একটু স্পেস নিয়ে খেলার সুযোগ করে দিয়েছে কিন্তু পিটার। এর আগের সাফে যদি দেখেন বা এর আগের ম্যাচগুলিতে যদি দেখেন, ঋতুপর্ণা যেটা খেলতো একটু ডিপ মিডফিল্ডার হিসেবে খেলতো, বাট এখন কিন্তু একটু উইং থেকে বেশি অপারেট করে কিন্তু সে ইন্ডিভিজুয়ালি ঢোকার চেষ্টা করে, এবং ওখান থেকে যে সুযোগগুলি আসে সেগুলি কাজে লাগানোর চেষ্টা করে। অ্যাট দ্য সেম টাইম মনিকার চাকমার কথাও যদি বলেন, মিডফিল্ডে এত সুন্দর সে ব্লকটা তৈরি করে তার মিডফিল্ডারদেরকে নিয়ে, এবং পিছনে তো আফেইদা রয়েছে অ্যাজ এ সেন্ট্রাল ডিফেন্ডার। আমার কাছে মনে হয় যে সলিড একটা টিম। এখানে হয় কি, আমরা যাদের সাথে খেলছি দেখবেন অল আর ফিজিক্যাল
টিম, আপনি যদি বাহরাইনের কথা বলেন, মিয়ানমারের কথা বলেন, বাট ফিজিক্যাল টিমের অ্যাগেনস্টে আপনার টেকটিক্যালি কিছু জিনিস রয়েছে যেগুলি আপনি যদি ভালো মাঠের সাউন্ড থাকতে পারেন তখন কিন্তু আপনার ওই ফিজিক্যালের জায়গাটা কিন্তু তেমন একটা কিন্তু কোপ আপ করে না, বাট যেটা আমাদের মেয়েরা খুব ভালোভাবে কিন্তু অ্যাভেল করেছে। এটা কিন্তু আগে ছোটন ভাইও বলতেন যে বাংলাদেশে একমাত্র ন্যাশনাল টিম হচ্ছে নারী ফুটবল ন্যাশনাল টিম, যেখানে কিনা প্লেয়ার আসার পরও তাদেরকে শেখাতে হয়। অন্য ন্যাশনাল টিমে কিন্তু প্লেয়ার বেসিকটা শিখে তারপরে আসেন, এইখানে কিন্তু তাদেরকে একেবারে হাতে কলমে শেখাতে হয়। একটা কথা না বললে না, পিটার বাটলারের কথা যদি বলি, আপনি যদি আগে, উনি কিন্তু এই টিমটা তৈরি করেন না, এই টিমটা কিন্তু তৈরি আন্ডার 17 থেকে এই ব্যাচটা কিন্তু হয়ে আসছে, মানে তারা কিন্তু ফুটবলটা জানে, তাদের স্পিড, স্কিল অ্যান্ড হচ্ছে স্ট্রেংথ তিনটাই কিন্তু ছিল। এখানে পিটার বাটলার যেটা করেছে, তিনি হচ্ছে ট্যাকটিক্যালি কিন্তু চেঞ্জটা এনেছে। 73 ধাপ এগিয়ে থাকা একটা দলের সাথে আপনি যখন খেলতে যাবেন, নর্মালি আমাদের কোচরা কি করে, ডিফেন্সিভে চলে যায়। উনি যে অল আউট ফুটবল খেলেছেন হাই লাইনে, এবং আমরা যেটা দেখেছি যে প্রেসিং হাইলাইন ফুটবল, এটা খেলার জন্য যে গাটসটা দরকার, যে সাহসটা দরকার, এখানে পিটার বাটলারকে হচ্ছে আপনার ক্রেডিট দিতে হবে। আমি যদি একটু বলি সিঙ্গাপুর বাংলাদেশের কথা, আমি মেন্স ফুটবলের কথা বলছি, ক্যাব্রেরা কিন্তু এখানে পিছিয়ে গেছেন, তিনি ডিফেন্সিভে চলে গেছেন, তিনি একটু ভয় পেয়ে যে শ্রীলঙ্কায় সিঙ্গাপুরের সাথে আমি খেলবো। ডিফারেন্ট জিনিসটা করেছেন হচ্ছে পিটার বাটলার, তিনি সাহস দেখিয়েছেন, তিনি অল আউট ফুটবল খেলেছেন, রেজাল্টটা কিন্তু নিয়ে এসেছেন, অপোনেন্টকে তিনি দাঁড়াতেই দেননি। অবশ্যই আমরা ওই যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে মেয়েদেরকে শেখানোর যে ব্যাপারটা, ট্যাকটিক্সটা একেবারে, হ্যাঁ আমাদের বাংলাদেশের প্লেয়াররা অনেক সময় এক্সিকিউট করতে পারেন না, তার যে এক্সিকিউটটা করছে এতটা কিভাবে মিললো আর কি, কোচের সাথে প্লেয়ারদের একেবারে মেন্টালিটিটা কিভাবে মিললো? দেখেন, এন্ড অফ দ্য ডে আসলে মাঠের পারফরমেন্স হলো মেইন থিংস, এবং প্লেয়াররা আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ডের যে ইনসিডেন্টগুলি ছিল সেগুলি তারা ভুলে গিয়েছে, এবং এখানে পুরো কোচিং স্টাফ, নট অনলি পিটার বাটলার, এখানে কিন্তু আরও কিছু কোচিং স্টাফ কাজ করছে। আপনি যদি বলেন ঋতুবার কথা, অনন্যার কথা, তারা কিন্তু অনেক দিন ধরে এই দলটার সাথে রয়েছে, তাদের কিন্তু এখানে একটা বেশ কন্ট্রিবিউশন রয়েছে, এবং কিরণা পাও কিন্তু এই দলটাকে কিন্তু অনেক দিন ধরে নার্সিং করে আসছে, বাট অফ দ্য ফিল্ডে কিন্তু তারা কিন্তু এই জিনিসগুলিকে কিন্তু ভুলে গিয়ে কিন্তু মাঠের পারফরমেন্সের দিকে ফোকাস রয়েছে। কারণ বিদ্রোহী যদি প্লেয়ার বলেন, সেখানে কিন্তু ঋতুপর্ণ এই দলের ভিতরে ছিল, ওই বিদ্রোহী গ্রুপের মধ্যেই মাঠের পারফরমেন্স দেখলে কিন্তু তাদের সাথে কিন্তু ওই জিনিস কিন্তু সেই ঋতুপর্ণ আজকে প্রশংসাও করেছেন বেশ পিটার বাটলারও কিন্তু ঋতুপর্ণার প্রশংসা করেছেন। হ্যাঁ, এবং যেটা হয়েছে যে এন্ড অফ দ্য ইটস এ ফুটবল, আপনাকে অফ দ্য ফিল্ড অনেক কিছু হবে, বাট অন দ্য ফিল্ড যখন আপনি পারফর্ম করবেন তখন সব কিছু কিন্তু মানুষ ভুলে যাবে। এবং ইটস ট্রু যে এই দলটাকে আসলে যেভাবে আসলে গাইড করেছে, এবং এই মেয়েরা তো আসলে লিগ খেলে না, যেটা সত্যি কথা, তারা কিন্তু ট্রেনিং সেশনগুলি কিন্তু ন্যাশনাল টিমের ট্রেনিং সেশনের উপরে বেস করে কিন্তু তারা আন্তর্জাতিক ম্যাচ খেলে, এইটা কিন্তু আমরা একটা পজিটিভ দিক। লিগ খেলে যেটা হতো যে আমাদের লিগ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি লিগ কখনোই ছোটো করে দেখছি না, বাট আমাদের লিগগুলি তো স্ট্যান্ডার্ডের হয় না, তো যেটা হয় যে মেয়েরা তো আসলে হাই ইন্টেন্সিটি ট্রেনিংটা কিন্তু পাচ্ছে এখানে কোচের কাছ থেকে, তো ওইটা আসলে আমার কাছে মনে হয় যে মাঠের পারফরমেন্সে বেশ ভালো মেয়েদেরকে পারফরমেন্স করার সুযোগ করে দিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বলছেন যে ইংলিশ কোচদের একটা সবসময় আমি একটা জিনিস দেখেছি, তারা অপোনেন্ট যতই হাই এক্সপেকটেশন হোক, যত আপনার হাই স্ট্রেংথের হোক, তাদের একটা সবসময় থাকবে, তুমি হাই প্রেসিং যতক্ষণ পর্যন্ত করতে পারবা ততক্ষণ পর্যন্ত ম্যাচ ডমিনেট করতে পারবা। এটা এই কারণে বললাম, কারণ আপনি আরেকজন কোচের কথা বলতে হয়, যদিও সে ন্যাশনাল টিমে কোচিং করেনি, শনলেন মোহামেডানে একজন কোচ ছিলেন, সেম, সেও কিন্তু ইংলিশ কোচ। ও মোহামেডানে এসে কি করেছে, ওই হাই প্রেসিং একদম নর্মাল একটা দলকে নিয়ে কিন্তু হাই প্রেসিং করে কিন্তু দলটাকে, মোহামেডান দলটাকে কিন্তু আজকে যে রেজাল্টের পিছনে কিন্তু তার একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে। সুতরাং ইংলিশ কোচরা সবসময় ব্রেভ হয়, প্লেয়ারদেরকেও তারা সাহসী তৈরি করে। এবং আপনি যদি বলেছেন পিঙ্কি যেটা বলেছে, দেখবেন যে ওরা একদম হাই আপ করে কিন্তু অপোনেন্টের ওখানে গিয়ে হাই প্রেসিং করেছে, এবং বল ওখান থেকে অ্যাটাক বিল্ড আপ করেছে। সুতরাং এই যে খেলাটা রপ্ত করেছে, আমার কাছে মনে হয় যে এইটাকে যদি কন্টিনিউ করতে পারে, আমরা ইন ফিউচার যে আমরা এশিয়া কাপ খেলবো বা পরবর্তী সময় যদি আমরা বড় এশিয়ান লাইক অস্ট্রেলিয়া, জাপানের সাথে খেলবে, এই মাঠের পারফরমেন্সটা কিন্তু তখন সেখানে বেশ কাজে দিবে। অবশ্যই আমরা মাঠের পারফরমেন্স নিয়ে অনেক কথা বলেছি, আমরা একটা বিরতিতে যেতে চাই। মাঠের পারফরমেন্স নিয়ে অনেক কথা হয়েছে, মাঠের বাইরে বেশ কিছু ঘটনা ঘটেছে, একেবারে এই দলটার সাথে একেবারে রোলার কোস্টার রাইডের মতো অনেক কিছু ওঠানামা হয়েছে। হ্যাঁ, মাঠের দিকগুলি আমরা বেশি আলোচনা করব, মাঠের বাইরে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন ডিবিসি নিউজের খেলার আড্ডা। আজকে কথা বলছি আমরা নারী ফুটবল নিয়ে, একই সাথে কথা বলবো ফুটবলের অন্যান্য বিষয় নিয়ে। আপনারা জানেন যে নারী ফুটবলাররা
এশিয়ান কাপ বাছাইয়ের বাধা টপকে তারা মূল পর্বে উঠে গিয়েছে, যেটি আগামী বছর অস্ট্রেলিয়া হবে। এটি প্রথমবারের মতো বাংলাদেশের নারী ফুটবলাররা অংশ নিয়ে এরকম টুর্নামেন্টে একেবারে মূল পর্বে নাম লিখেছে, যেটা বাংলাদেশের জন্য অনেক বড় ব্যাপার। আমরা এটা নিয়ে কথা বলছিলাম, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আর আমাদের সাথে স্টুডিওতে আছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা জাহিদ হাসান এমিলি, আছেন সাবেক ফুটবলার এবং ক্রীড়া সাংবাদিক পিঙ্কি সানোয়ার। আমরা কথা বলছিলাম মাঠের ফুটবল নিয়ে, মাঠের বাইরে ফুটবল নিয়ে কথা বলতে হবে, কারণ মাঠের বাইরে যে সিচুয়েশনটা ছিল, অনেক সমর্থক আজকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় তারা বলছেন যে তাহলে এই যে যারা সিনিয়র, আপনি যদি বলেন যে সাবিনা, মাসুর, আপনি অস্বীকার করতে পারবেন না দেশের ফুটবলে তাদের অবদান অনেক বেশি। তো অনেকে প্রশ্ন করেছেন, অনেকে পার্সোনালি মেসেজ করেছেন, তাহলে কি তাদের ফিরে আসার পথটা কি বন্ধ হয়ে গেল কিনা? মানে হ্যাঁ, এটা তো হয়, আমরা ক্রিকেটেও দেখি একটা প্লেয়ারকে আমরা না নিলে যখন ফেল করে তখন আমরা বলি না, ওই প্লেয়ারটা থাকতে হয়ে যেত। এখন যেহেতু সাফল্য পাচ্ছে, অনেকে হয়তো বা বলছেন তাহলে কি তারা টিমে ঢোকার আর সম্ভাবনা আছে কিনা? একটু পিঙ্কি যদি বলতেন যে এরকম কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? ভাই আমি যদি একদম ছোট্ট করে বলি যে দেখেন, এক একটা কোচের এক একটা স্ট্র্যাটেজি থাকে। আপনি সাবিনা বলেন, মাসুরা, কৃষ্ণা, সঞ্জিতা, এদের কারো অবদান কিন্তু আপনি ফেলতে পারবেন না, দে আর বেস্ট অফ বেস্ট আমি বলবো। হ্যাঁ, কিন্তু আপনি যদি অ্যাট দ্য সেম টাইম পিটার বাটলারকে দেখেন, উনি বতসোয়ানা টিমকে নিয়ে কাজ করেছে। ওনার কাজ 3 বছরে তিনি বতসোয়ানাকে কিন্তু 120 থেকে ইফ আম নট রং 86 বা এমন কোন একটা র্যাঙ্কিং এনেছেন। ওনার কাজ করার ওয়েটাই হচ্ছে উনি একটা ইয়াং টিম নিয়ে কাজ করতে পছন্দ করেন। ওই টিমেও কিন্তু 30-31 বছরের প্লেয়াররা ছিলেন, ওইটা কমিয়ে কিন্তু উনি 20 থেকে 23-এর মধ্যে এনেছেন। দিস ইজ হিজ স্ট্র্যাটেজি। ওনার কিন্তু সাবিনাকে নিয়ে প্রবলেম নাই, ওনার কিন্তু মাসুরাকে নিয়ে প্রবলেম নাই। ওনার যে প্ল্যান, ওই প্ল্যানে হয়তোবা তারা ফিট হচ্ছিলেন না। হ্যাঁ, সো উনি কি করেছেন যে উনি ইয়াং প্লেয়ারদেরকে একটা টিম দাঁড় করেছেন এবং উনি কিন্তু বলেছেন যে ইউ হ্যাভ টু ট্রাস্ট হিজ প্রসেস, এবং উনি কিন্তু সেটার একটা রেজাল্ট অলরেডি এনে দিয়েছে। সো আপনি কিন্তু এখন এখানে কোয়েশ্চেন করতে পারবেন না। আপনার প্লেয়ারদের আগে দেশ, আপনাকে দেশ আগে ভাবতে হবে। সো উনাকে যেহেতু এনেছেন, উনি বলেছে যে উনি 50 থেকে 56-র মধ্যে এখন নিয়ে যেতে চায় বাংলাদেশকে, আপনার কিন্তু ওনার কথাটাতে বিশ্বাস করতে হবে। ওই প্ল্যানে যারা ফিট হয় আপনার তাদেরকে নিয়েই ভাবতে হবে। এখন কোচ যদি মনে করেন, দেখেন বিদ্রোহ করে 18 জন চলে গেছেন, উনি ওখান থেকে পিক করেছেন যাদেরকে উনি মনে করেছেন যে আমার এই টিমে আমার প্ল্যানের সাথে যায়, আমার প্ল্যানের সাথে যায়, ওই যে হাই প্রেসিং, হ্যাঁ যা ওনার প্ল্যানিং আছে এইটার প্ল্যানের সাথে যায়, উনি কিন্তু তাদেরকে পিক করেছেন এবং দেখেন ইউ ক্যান সি দ্য রেজাল্ট। সো ইন দ্য নেক্সট টাইম যদি তার প্ল্যানে ওই প্লেয়ারগুলো ফিট করে অবশ্যই নিয়ে আসবে। আমি শিওর এখন ওই বিদ্রোহ বা ভুল বোঝাবুঝি, তার মানে এখন যারা বাইরে আছেন তাদেরও চান্স আছে যদি কোচ চিন্তা করে যে না আমার প্ল্যান সেট হয়। হ্যাঁ, আমার মনে হয় না কোচ ওইটা ধরে বসে আছে যে সাবিনা কি করেছে মাস্টার, তাহলে উনি তো ঋতুপর্ণাকেও পিক করতো না বা শিউলি আজিম ওদেরকে পিক করতো না। প্ল্যানের সাথে তো যেতে হবে। অবশ্যই। জাহিদ হাসান এমিলি, আপনার ফুটবলিং ক্যারিয়ারে এক্সপিরিয়েন্স তো বলে যে এরকম বিদ্রোহ কিন্তু এর আগে হয়েছে, বিদ্রোহ কিংবা অসন্তোষ হয়েছে, কোনো কোচই টিকতে পারেনি, বাট বাটলার সামর টিকে গিয়েছেন, এবং তিনি যে টিকে গিয়েছেন, তিনি যেটা করছেন, এই প্রসেসে আসলে এখন একটা কম্পিটিশনটা বেশি বাড়লো কিনা? কারণ যখন ওই যে বিদ্রোহের ঘটনাটা ঘটছিল, একেবারে কদিনের মধ্যে 32 জন ফুটবলারকে তিনি তার স্কোয়াডে নামিয়ে দিলেন, একেবারে প্র্যাকটিসে নামিয়ে দেন, তাদের থেকে অনেকে খেলছেন। সো মানে তিনি আসলে অন্যরকম একটা চিন্তাধারা নিয়ে কাজ করছেন কিনা? না, তা তো অবশ্যই, তার চিন্তাধারায় কিন্তু তার প্রসেসে সে তার একদম সঠিক জায়গা রয়েছে, এবং সে কিন্তু দেখবেন স্টিল এশিয়ান কাপ কোয়ালিফাই করে ফেলছে, বাট সে কিন্তু কোনো রকম কোনো স্টেটমেন্ট এখন পর্যন্ত দিচ্ছে না। ইন ফিউচার কাকে নিবে, কি করবে, সে কিন্তু চুপচাপ রয়েছে, এবং এটাই একজন প্রফেশনাল কোচের হওয়া উচিত। কারণ সে যখন বিদ্রোহ করেছে, মানে বিদ্রোহী প্লেয়ারদেরকে নিয়েছে, তখন কিন্তু ঋতুপর্ণা বলেন, মনিকা চাকমা বলেন, তারাও কিন্তু বিদ্রোহীদের ভিতরে ছিল, তারাও কিন্তু স্টেটমেন্ট দিয়েছে, বাট তাদেরকে পিক করে নিয়ে কিন্তু পরবর্তী সময় তার স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে প্লেয়ারদের সুযোগ সুবিধা দিতে হবে। এই বিদ্রোহী প্লেয়ারদের পক্ষেই সে কথা বলেছে যে হাইয়েস্ট লেভেলের সুযোগ সুবিধা দেবেন, আদারওয়াইজ সে পদত্যাগ করবে। এরকমের নিউজে কিন্তু আমরা ইভেন বেটার অপোনেন্টের এগেইনস্টে ম্যাচ খেলতে হবে, সে কিন্তু প্লেয়ারদের পক্ষেই কথা বলছে। সুতরাং একজন প্রফেশনাল কোচ এবং তার মেন্টালিটি কিন্তু তার মেন্টালিস্ট সে কিন্তু দেখিয়েছে। বাট আমার কাছে এখানে মনে হয় যে এই জিনিসগুলো এখন একটা সাইড করে দেওয়া উচিত। আমরা আসলে এই টপিকসগুলিতে না রেখে আমাদের আসলে মেয়েদের টিমটা আসলে এশিয়ান কাপ কোয়ালিফাই মেইন পর্বে কিভাবে খেলবে, ওই প্রসেসগুলি কীভাবে, কোচকে আসলে কি ফ্যাসিলিটিস দেওয়া যাবে, প্লেয়ারদেরকে হাইয়েস্ট লেভেল, কারণ আপনি এখন এশিয়ান কাপ খেলবেন, ইটস নট এ জোক। তো আপনার ওই লেভেলের ফ্যাসিলিটিস কীভাবে ইনশিওর করা যায়, এইগুলি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবং আই হোপ আমাদের যে বর্তমান প্রেসিডেন্ট রয়েছে ইজ ভেরি ডাইনামিক। তাবিদ ভাই লাস্ট 6 মাসে কিন্তু আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এসে দেখিয়েছে যে বাংলাদেশে ফুটবল কিন্তু একটা ভালো প্রসেসে রয়েছে, নট অনলি ওমেন্স, ছেলেদের ফুটবল, একাডেমিক ফুটবল বা অন্যান্য সব ফুটবলই কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে। সুতরাং আমি মনে করি যে মেয়েদের ফুটবল সেই আসার জায়গাটা আমাদেরকে বেশি দেখাচ্ছে পিটার বাটলারের মাধ্যমে, এবং মেয়েরা আসলে মেইন
কাজটা কিন্তু মাঠে করছে। এবং একটু যদি মাঠে পারফরমেন্সে দেখেন আপনি কিছু কিছু মোমেন্ট আমার কাছে মনে হয়েছে এক্সেপশনাল মনে হয়েছে যে মেয়েরা এত তাড়াতাড়ি আসলে এগুলি কিভাবে করলো। আপনি যদি ঋতুপর্ণার কথাই বারবার বলি, মনিকা চাকমার কথা বলি, তাদের গোলগুলি যদি দেখেন, মানে এই গোলগুলি দেখলে আমার কাছে মনে হয় যে কি সুন্দর গোল। এবং ইভেন আপনি চিন্তা করেন আঁখি খাতুন একজন দারুণ ডিফেন্ডার ছিলেন, তিনি চলে গিয়েছেন দেশের বাইরে, তার জায়গায় আফিদা দাঁড়িয়ে গেলেন একেবারে হঠাৎ করে সাতক্ষীরা থেকে একটা মেয়ে, সাবিনাও সাতক্ষীরার মেয়ে, মানে সাতক্ষীরার একটা মেয়ে হঠাৎ করে একেবারে ডিফেন্সটাকে এমন ভাবে আগলে রাখলেন বলার মতো না। মানে আপনি কিন্তু রূপনাকেও বাদ দিতে পারবেন না, যেভাবে সে খেলছে রূপনা, মানে 1-to-1 সে যেভাবে সেভ করেছে, ও মাই গড, মানে আপনি রূপনাকে এখন এশিয়ার বেস্ট গোলকিপার আপনাকে ধরতে হবে, এটা অবশ্যই মানতে হবে। হ্যাঁ, তহুরার কথাও যদি বলি, দেখেন আফিদার কথাই যদি বলি, দেখেন সেন্টার ব্যাকে আসলে কি সুন্দর তারা পাসিং করতেছে। হ্যাঁ, মানে এই বিল্ড আপ তো আসলে আফিদাই শুরু করে। তো এই জিনিসগুলো আসলে দেখতে ভালো লাগছে এবং এটা তো আসলে এসে টিম ওয়ার্ক, হ্যাঁ টিম ওয়ার্ক এবং ফুল এনার্জেটিক একটা টিম মনে হচ্ছে আমার কাছে। এবং এই দলটা আসলে এইভাবে যদি কন্টিনিউ করে, মানে আমরা অনেক আশা দেখতে পারি। বাট আমার কাছে সবসময় একটা জিনিস আমি ফিল করি যে মেয়েদের ফ্যাসিলিটিস ইনশোর করতে হবে, হ্যাঁ, এবং হাইয়েস্ট লেভেলের। কারণ এশিয়া কাপ খেলবে, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া, সাউথ কোরিয়াদের সাথে যখন খেলবেন আপনার ফ্যাসিলিটিস ওই লেভেলে থাকতে হবে। সুতরাং এইটা যারা এই উইমেন্স চেয়ারম্যান রয়েছে, প্রেসিডেন্ট তাবিদ ভাই রয়েছে, যারা কমিটি রয়েছে, তারা মেয়েদের, আমার কাছে মনে হয় মেয়েদেরকে নিয়ে আলাদা একটা পরিকল্পনা। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরেকটা লেখা দেখি, ওই যে যারা বলতেন যে হাভিয়ার ক্যাবরেরাকে বাদ দিয়ে পিটার বাটলারকে মেন্স ন্যাশনাল টিমের কোচ করা হবে, মানে সেইটা দাবিটা আবার জোরালো হয়েছে। আবার এক পক্ষ বলছেন যে না, আপাতত দরকার নাই, মেয়েদের কোচ হিসেবেই থাক, তিনি খুব ভালো মেন্টর, আপাতত এশিয়া কাপটা মানে তার আন্ডারে থেকে খেলি আর কি। আপনি কোনটা বলবেন? না, আমি এটাতে আসলে দ্বিমত পোষণ করি। কারণ পিটার আসলে এই দলটাকে যেহেতু সে নার্সিং করছে এবং এই দলটা সম্পর্কে তার একটা পুরোপুরি একটা কিন্তু তার কি বলবো যে তার সাথে একটা ইন্টিমেসি তৈরি হয়ে গেছে এবং মেয়েরাও কিন্তু আসলে তার যে প্লেইং স্টাইল সেটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমার কাছে মনে হয় যে শিফট করাটা কোনোভাবেই ঠিক না। এটা আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা যারা সমর্থক রয়েছে তা আমি অনেকভাবেই চিন্তা করি। বিকজ যেটা ইটস ট্রু যে দেখেন সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ যেভাবে ম্যাচটা খেলছে, এখানে যদি একদম ইংলিশ কোচ না, মানে একটু যদি আমরা অ্যাডভান্স হয়ে হাই প্রেসিং শুরু থেকে, আমি চেয়েছিলাম 15-20 মিনিট যদি আপনি শুরুতেই সিঙ্গাপুরকে হাই প্রেসিং করতেন, আমার কাছে মনে হয় যে ম্যাচটা আমরা কন্ট্রোল করতে পারতাম। ফার্স্ট 45 মিনিটস আমরা আসলে অবজার্ভ করতে করতে কিন্তু সিঙ্গাপুর খেলা কন্ট্রোল করে ফেলছে, তারা গোল দিয়ে দিয়েছে এবং আমরা আমাদের প্লেইং স্টাইল কোনো কিছুই দেখতে পাইনি ফার্স্ট হাফে, যেটা সেকেন্ড হাফে গিয়ে দেখা গেছে যে গোল খাওয়ার পর আমাদের ঘুম ভেঙেছে। বাট ফার্স্ট হাফে যদি আপনি ওদেরকে হাই প্রেসিং করতেন, আমার কাছে মনে হয় যে সিঙ্গাপুর বিপদে পড়ে যেত। বাট আমার কাছে মনে হয় যে একটা দলকে আপনি একটা প্লেইং স্টাইল খুব কুইক রপ্ত করানো ইজ ভেরি ডিফিকাল্ট, যেটা একজন কোচের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং যেটা পিটার বাটলার দেখবেন যে দিনের পর দিন তার প্লেইং স্টাইলটা, এবং সামটাইমস দেখবেন যে লং বল, আফিদা লং বল খেলছে, ওখানে বল হোল্ড করছে, ওখান থেকে আবার বিল্ড আপ করছে, মানে এটা ইজ নট এ জোক এই লেভেলে গিয়ে। তো এইগুলি যে এই স্টাইলটা আসলে কন্টিনিউ করে, এইটা আমার কাছে মনে হয় যে প্লেয়াররা খুব ভালোভাবে, অবশ্যই মাত্র 2 মাসের মধ্যে এই যে একটা নতুন সেটআপের দলকে নিয়ে, নতুন ক্যাপ্টেন একেবারে আফিদা খন্দকার, তাদেরকে নিয়ে এইরকম প্লেইং স্টাইলটা অ্যাডপ্ট করানো, এটা সত্যি অনেক বড় ব্যাপার। পিটার বাটলার, ওনাকে আমাদের ধন্যবাদটা জানাতেই হবে। আমরা আরেকটা বিরতি নিচ্ছি, আমাদের সাথে থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন খেলার আড্ডায়। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ, আমাদের সাথে স্টুডিওতে আছেন জাহিদ হাসান এমিলি এবং পিঙ্কি সানোয়ার, দুজনই ফুটবলের মানুষ, ফুটবল নিয়েই থাকেন। আজকে ফুটবলের এই সাফল্য নিয়ে আমরা কথা বলছি। সাফল্য তো সামনে আরও অনেক বাকি আছে, তবে এর মধ্যে ফুটবলে কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেছে। এই যে কদিন আগে বাংলাদেশে প্রায় অর্ধশত প্রবাসী ফুটবলার এবং বংশোদ্ভূত ফুটবলার তারা এসে ট্রায়ালটা দিলেন 3 দিনের জন্য। ট্রায়াল যে এর আগে হয়নি এমনটা নয়, ট্রায়াল হয়েছে, তবে একেবারে এরকম অর্ধশত ফুটবলার নিয়ে এরকম ট্রায়াল, এটা মানে অন্যরকম একটা ব্যাপার ছিল। আমি একটু এমিলির কাছে জানতে চাইবো, এমিলি, যখন জামাল ভুঁইয়া এসেছিলেন, রিয়াসাত এসেছিলেন, আনন্দ এসেছিলেন 2013 সাফের আগে, তখন আমরা দেখতাম মানে ওই ট্রায়ালটা ছিল একটা, কিন্তু কখনো চিন্তা করেছিলেন একেবারে এই যে 50 জন চলে আসবে, এই যে আমাদের, আপনি তো দেশের বাইরে যান, তাই বলে মানে 50 জন ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গা থেকে, এবং তারা ট্রায়াল দিল, কেমন আপনার মানে আপনি কেমন দেখলেন তাদের ট্রায়াল সম্পর্কে, আপনি কতটুকু জেনেছেন? না দেখেন, এইটা তো একটা বিশাল, আমি বলবো যে আমাদের ফুটবলের যে একটা মানে জোয়ার আসছে, মানে অন্যভাবেই বললাম যে জোয়ার আসে, সেটার একটা প্রতিফলন। কারণ
দেখেন হামজা যেদিন থেকে আসলে বাংলাদেশে খেলবে তারপর থেকে কিন্তু যারা প্রবাসী রয়েছে, প্রবাসী বাংলাদেশে তারা কিন্তু সবাই এখানে খেলার জন্য কিন্তু আগ্রহ প্রকাশ করেছে। সামিদ সোম থেকে শুরু করে ফাহামিদুল, এরপরে যারা আছে প্রসেসে যারা আছে সবাই কিন্তু এখন এখানে খেলার জন্য কিন্তু উদ্গ্রীব হয়েছে, যার প্রসেসেই কিন্তু এই 50 জন প্লেয়ার কিন্তু এসে ট্রায়াল দিয়েছে, বিকজ সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করেছে এবং ইটস এ গুড সাইন যে সবাই কিন্তু নিজের খরচ করে এখানে এসে ট্রায়াল দিয়ে কিন্তু আবার সবাই ব্যাক করে গিয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশের প্রতি তাদের কিন্তু একটা অন্য রকমের ভালোবাসা তৈরি হয়ে গেছে এবং তারা যে বাংলাদেশকে সার্ভিস দিতে চায় ওই জায়গা থেকেই তো তারা আসলে নিজের খরচ করে কিন্তু এখানে ট্রায়াল দিতে আসছে। বাট ওভারঅল যেটা হয়েছে যে আমি ওই ভালো খারাপ বা এখানে কজন চান্স পাবে সেদিকে যাব না, আমার কথা হয়েছে যে তাদের যে দেশপ্রেম তাদের ভিতরে রয়েছে তারা সেটা দেখিয়েছে এবং আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কিন্তু তাদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করেছে। 3 দিনের ট্রায়াল হয়েছে, তাদেরকে সবাইকে আপনার সার্টিফিকেট দিয়েছে এবং এখান থেকে ডেফিনেটলি কিছু প্লেয়ার তো নেক্সট আন্ডার-19 এবং আন্ডার-23 যে আমাদের টুর্নামেন্ট আছে সেখানে তো অবশ্যই সিলেকশন প্রসেসে থাকবে এবং কিছু প্লেয়ারকে আমার স্পেশালি ট্যালেন্টেড মনে হয়েছে যে তারা হয়তো নেক্সট প্রসেস যে রয়েছে সেখানে হয়তো বাংলাদেশ দলের সাথে ইনক্লুড হবে। তো এটা আমি খুব পজিটিভলি দেখি, কারণ এখান থেকে যদি আপনি ট্যালেন্ট প্লেয়ার পান, ইন্ডিভিজুয়ালি যদি ব্রিলিয়ান্স প্লেয়ার পান যারা বাংলাদেশকে সার্ভিস দেবে, এটা তো আমাদের জন্যই ভালো। সুতরাং এটাকে আমি খারাপ কোনোভাবেই দেখি না, বরং এটা আমি মনে করি যে যে আমাদের ফুটবল যে একটা এখন সারাউন্ডিং হচ্ছে সারা পৃথিবীতে সেটার একটা প্রসেস। অবশ্যই পিঙ্কি, আমরা তো পেশাগত কারণে আমরা ফুটেজ দেখেছি, আমরা ক্লিপস দেখেছি অনেকের, যদিও বা এই ট্রায়ালটা শেষে টেকনিক্যাল ডিরেক্টর মিস্টার সাইফুল বারী টিটু তিনি বলেছেন যে ন্যাশনাল টিমের জন্য কাউকে পাওয়া যায়নি, যদিও বয়সভিত্তিক দলের জন্য কয়েকজনকে পেয়েছে, কিন্তু আসলে ক্লিয়ার কোনো ফলাফল কিন্তু আমরা কেউ পাচ্ছি না। এটা কি আসলে ফুটবল তাদেরকে একটু হলেও নিরুৎসাহিত করবে কিনা যে না আমরা আসলাম এত কষ্ট করে আমরা ফলাফলটা পেলাম না, হ্যাঁ শুধু বলা হলো ন্যাশনাল টিমে কেউ খেলতে পারবে না এখনই, এইটা মানে এই জিনিসটা কি ফলাফলটা পেলে ভালো হতো নাকি এটা আবার হিতে বিপরীত হতো? অনেক গার্জিয়ান আবার হয়তো বা অফেন্ডেড হতে পারতেন এই কারণে দিচ্ছে না 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 ভাইয়া, এটা আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা একটু ট্রান্সপারেন্ট হওয়া উচিত ছিল। আপনি যেটা ফলাফলের কথা বলছেন, ডেফিনেটলি তারা অনেক দূর থেকে এসছেন, অনেক আশা নিয়ে এসছেন, তাদেরকে অবশ্যই জানানো উচিত বা তাদের ভুলগুলো বা পুরো বিষয়টা আসলে আরও বেশি স্পেসিফিক হলে ভালো হতো। যে আমি আসলাম যে ডিবিসিতে আমি জয়েন করতে চাই, আমি গেলাম, আপনি আমাকে কিছু জানালেন না, না আমি আরও ভালো দেখে আপনি হয়তো বা ডিবিসির জন্য না, বা আমার কোথায় সমস্যা আপনি তো আমাকে ধরাই দিতে হবে। সো আমার কাছে মনে হয় যে এই ট্রায়াল সেশনটা আমার কাছে এটাই মনে হচ্ছে যে আর একটু স্পেসিফিক হলে ভালো হতো, একটু ট্রান্সপারেন্ট হলে ভালো হতো, বা কোথায় তাদের সমস্যা। এবং আমার কাছে মনে হয় কি ভাইয়া যে অটো চয়েস জিনিসটা আসলে সরে যাওয়া উচিত। আমাদের এই অটো চয়েস জিনিসটার জন্যই কিন্তু দিনে দিনে আমাদের টিমগুলো খারাপ করছে। আপনি ক্রিকেটেও দেখেন অটো চয়েস, ফুটবলেও দেখেন অটো চয়েস। মেয়েদের টিমে পিটার বাটলার কিন্তু মেয়েদেরকে একটা মেসেজ ক্লিয়ার দিয়ে দিয়েছো যে আমার এই প্ল্যান, তোমরা এখানে কে 11-এ খেলবে কেউ জানে না। যখন পর্যন্ত কোচ হচ্ছে আপনার টিম না দিচ্ছে তখন পর্যন্ত কেউই জানে না ঋতুপর্ণাও টিমে আছে কিনা সেও জানে না। সো আপনাকে কিন্তু কষ্ট করেই টিমে ঢুকতে হবে। হ্যাঁ, সো এই অটো চয়েস জিনিসটা সরিয়ে দিয়ে আমার কাছে মনে হয় যে প্রবাসী প্লেয়ারদের যে ব্যবস্থাটা করা হয়েছে, যে তাদেরকে একটা সুযোগ দেওয়ার যে চিন্তাটা করছে, আমার কাছে মনে হয় যে এটা আরেকটু ভেবে দেখা উচিত। কারণ এখান থেকেও কিন্তু খুব জোরালোভাবে সিন্ডিকেট একটা প্রশ্ন উঠে যাচ্ছে যে হয়তো বা দেশি প্লেয়ারদের জন্য তাদেরকে ওইভাবে সুযোগ দেওয়া হচ্ছে না। আমি জানি এমিলি ভাই আরও ভালো বলতে পারবে যে আসলে আরও কীভাবে ট্রান্সপারেন্ট করা যায় বা কিছু। অবশ্যই এমিলি ভাই, মানে একে তো হচ্ছে যে 3 দিনের ট্রায়াল, ইট ইজ নট এনাফ, ওয়েদারের সাথে খাপ খাওয়াতে কিন্তু টাইম লাগে, এইটা একটা ব্যাপার। আর টেকনিক্যাল কমিটিতে অনেকেই ছিলেন, তবে কি মনে হয় মানে ক্যাবরেরও তো ছিলেন, তবে এর আগে কিন্তু কথা ছিল বাটলারের থাকার একটা ব্যাপার স্যাপার ছিল, যদিও ব্যস্ততার কারণে হয়নি সেটা। তিনি থাকলে আর একটু বেটার হতো কিনা জিনিসটা টেকনিক্যাল ওই সিলেকশন কমিটি। না, আমার জিনিসটা হলো যে আপনি যদি ট্যালেন্ট প্লেয়ার হন আপনাকে বাদ দেওয়ার কোনো ওয়ে নেই, আপনি অবশ্যই এখানে কোনো না কোনো প্রসেসে থাকবেনই। এবং আপনি যদি দেখেন বিগত দিনে যেটা হয়েছে যে খুব অল্প প্লেয়ার আসতো, আমাদের 2011 প্রথমে জামাল আসছে, এখানে জামাল এসে কিন্তু প্রথম ট্রায়ালে টিকতে পারেনি, পরে 2013 সাফে আগে সে কিন্তু এসে চান্স পেয়েছে। সুতরাং এখানে যে কারো দরজা বন্ধ হয়ে গেছে ওইটা আমি বলবো না, যেহেতু একটা টেকনিক্যাল কমিটি ছিল এবং সেখানে কিন্তু আমাদের একদম হাইয়েস্ট লেভেলের কোচেরা ছিল, মিন্টু ভাই ছিল, এখানে আলফাজ ভাই ছিল, কানন ভাই, মারুফ ভাই ছিল না, টেকনিক্যাল ডিরেক্টর টিটু ভাই ছিল। ডেফিনেটলি তারা তো অবশ্যই একটা রোডম্যাপ তৈরি করেছে তাদের জন্য, কারণ এইখানে এই প্লেয়ারদেরকে আপনি কোনোভাবে হতাশ করতে পারবেন না, কারণ ইন ফিউচার তাহলে অনেকেই হয়তো এখানে খেলতে আসতে চাবে না, কারণ এখানে সবাই যে এখানে খেলার মতো যোগ্যতা তাও সেটাও বলা যাবে না। এখানে 50 জনের থেকে হয়তো 20 জন প্লেয়ারও যদি আপনি এখানে কোনো না কোনো ডিপার্টমেন্টে লাইক 19 বা 23 বা সিনিয়র টিমে যদি দিতে পারেন, ওইটাই কিন্তু আপনার জন্য অনেক বড় একটা স্ট্রেংথ হবে। সুতরাং অবশ্যই তাদেরকে নিয়ে প্ল্যান থাকতো, বাট এইটা ঠিক
যে তাদেরকে হয়তো ইন্ডিভিজুয়ালি জানানো উচিত ছিল যে তুমি এই প্ল্যানে রয়েছো, তোমাকে অমুক টাইমে আমাদের এই টুর্নামেন্ট আছে, তুমি কিন্তু আমাদের ডেফিনেটলি আমি জানি না সেটা হয়তো জানানো হতেও পারে, বাট আমি যতটুকু দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে সবাইকে সার্টিফিকেট দিয়েছে, বাট কে কোন প্রসেস আসে সেটা জানানো হয়েছে কিনা আমি জানি না। বাট এটা জানালে সে হয়তো তার মতো করে একটা প্রিপারেশন নিবে। নেক্সট আন্ডার 19 রয়েছে, 23 রয়েছে আপনার এশিয়ান কাপ, তো সেখানের জন্য সে প্রিপারেশন নিত। ডেফিনেটলি 2-3 দিনের ট্রায়ালে যেভাবে দেখেছি কিছু তো ভালো প্লেয়ার এখানে রয়েছে যারা হয়তো বাংলাদেশ দলকে ইন ফিউচার সার্ভিস দিবে, স্পেশালি চাকমা করে যে একটা ছেলে রয়েছে, বিশ্বক চাকমা, হ্যাঁ বিশ্বক চাকমা দুর্দান্ত একটা গোল দেখেছি সোশ্যাল মিডিয়াতে। সুতরাং এর ধরনের তো অনেক প্লেয়ারই আছে যারা এখানে খেলতে চায় আর কি। তাবিতাওয়ালের ফুটবল ফেডারেশনের জন্য এটা কি চ্যালেঞ্জিং কিনা যে এই যে এতগুলো ফুটবলার এখন তাদের ডেটাবেসটা আপনাকে রাখতে হবে, তারা কখন কোন টিমে জয়েন করছে, কখন কোন লেভেলে খেলছে, তারা আসলে অ্যামেচার লেভেল থেকে কখন উপরে উঠছে কিনা, প্রফেশনাল লেভেলে খেলছে কিনা, এইটা যে খোঁজ খবর রাখা এবং তাদের থেকে ডেটাটা কালেক্ট করা, এটা অনেক বড় চ্যালেঞ্জিং একটা ব্যাপার হয়ে গেল কিনা। না, এই চ্যালেঞ্জিং তো নিতেই হবেই, আদারওয়াইজ তো আপনি প্লেয়ার আপনি কখনই ভালো প্লেয়ার পাবেন না। এবং এটা আপনাকে দেখেন 50 জন প্লেয়ার আপনি খুঁজে বের করে আসছেন, আবার অনেকে নিজের থেকে আসছে, এটাও তো একটা চ্যালেঞ্জিং ছিল। এইরকম একটা হঠাৎ করে প্রসেস তৈরি হবে সেটা তো আমরা চিন্তা করিনি। ডেফিনেটলি নট অনলি 50 প্লেয়ার্স, আরও অনেক প্লেয়ার কিন্তু রয়েছে, হ্যাঁ। এবং আমাদের এখানকার যারা প্লেয়ার আছে তাদেরও একটা ডেটাবেস থাকলে কি হবে, আপনি কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে আপনার সুবিধা হবে। তো এখানে আমাকে মনে হয় যে ফুটবল ফেডারেশনের একটা নতুন সিস্টেম করা উচিত, অ্যাটলিস্ট 200 প্লেয়ার একটা ডেটাবেস থাকলে তখন আপনি কিন্তু প্লেয়ারদেরকে নার্সিং করাটা বা প্লেয়ারদের সম্পর্কে খোঁজখবর নেওয়াটা আপনার জন্য সুবিধা। এবং আপনি ভালো একটা পয়েন্ট বলেছেন যে এই নট অনলি 50 প্লেয়ার্স, আমাদের এখানে লোকাল প্লেয়ার এবং আমাদের ইন্টারন্যাশনালি যে সিনিয়র টিমের যে প্লেয়ার আছে সবাই মিলে যদি একটা 200 প্লেয়ারের ডাটাবেজ করেন তখন কিন্তু আপনি প্লেয়ারদের প্রোফাইল বলেন, প্লেয়ারদেরকে নিয়ে কাজ করতে আপনার সুবিধা হবে। অবশ্যই। পিঙ্কি, একেবারে শেষ সময় আছে, মানে এই যে ফুটবলাররা আসছে এইটা নিয়ে মানে দেশের ফুটবলকে কোন অবস্থায় দেখতে চাচ্ছেন? এইখানে কি শুধু এই ফুটবলার আসলে চলবে নাকি একটা ভালো মানের কোচও দরকার আমাদের? ডেফিনেটলি ভালো মানের কোচ, যেটা বললাম যে আপনি একটা ভালো একটা টিম পেয়েছেন, সেই টিমটাকে আপনি কিভাবে খেলাবেন আপনার তো একটা প্ল্যানিং থাকতে হবে, যেটা পিটার বাটলার করে দেখেছেন। একটা সেট টিম কিনে উনি টেকনিক্যালি কিছু জিনিস চেঞ্জ করে এই টিমকে উনি রেজাল্ট বের করেছে। সো একটা ভালো কোচ না থাকলে আসলে আপনি হামজাকে আপনি কিভাবে খেলাবেন, কোথায় খেলাবেন, আপনি প্ল্যানে কোথায় সেট করবেন? ডেফিনেটলি একজন সেই মানের কোচ লাগবে যে হামজাকে কোচিং করাতে পারবে। অবশ্যই, অনেক ধন্যবাদ পিঙ্কি সানোয়ার আপনাকে, একই সাথে জাহিদ হাসান এমিলি আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের এই যে নারী ফুটবল, পুরুষ ফুটবল, এই যে ট্রায়াল, এগুলো নিয়ে একটা কথা উঠলো যে ভালো কোচ কিন্তু এমনি এভাবে বোঝা যায় না, কারণ হচ্ছে যে অনেকে প্রোফাইল ভারী থাকেন কিন্তু কাজ দেখলে মনে হয় যে না আসলে সেটা হচ্ছে না। তবে পিটার বাটলার মতো কিছু মানুষ থাকেন যারা কাজ দিয়ে নিজেকে প্রমাণ করেন। হোপফুলি ক্যাবরেরাও সেটা পারবেন, আর যদি ক্যাবরেরা সেটা না পারেন তাহলে তার সাথে কি করতে হবে কিংবা ভবিষ্যতে কি চিন্তা করতে হবে সেটা বাফুফেকেই সিদ্ধান্ত নিতে হবে। আশা করি বাফুফে সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে, এই আশা করি শেষ করছি আজকের আয়োজন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।